আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন। এখনকার প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মনোজ দাস। অনুপ্রবেশ সমস্যা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমশই জটিল থেকে জটিলতর জায়গায় চলে যাচ্ছে এবং অবস্থা এত দ্রুত খারাপ থেকে আরও খারাপ হচ্ছে যে ছোটোখাটো সীমান্ত সংঘর্ষ থেকে বড় কোনো সংঘর্ষের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। এর কারণ খুব পরিষ্কার। যদি দুই পক্ষই তাদের অবস্থানে অনড় থাকে আর সমঝোতা সূত্র খুঁজে বের করার জন্য যে উদ্যোগ দরকার সেটা যদি না নেওয়া হয়, তাহলে পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ফলত অনুপ্রবেশ সমস্যা যে জায়গায় এসে পৌঁছেছে এবং আগামীতে যেখানে পৌঁছে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে সীমান্ত সংঘর্ষ যদি বড় আকার ধারণ করে, সেটা পরিস্থিতির কোনো অস্বাভাবিক নয়, স্বাভাবিক পরিণাম। সেদিকেই চলেছে যা অবস্থা সেটা। ভারতে অবৈধভাবে বাংলাদেশি মুসলিমরা এসে রয়েছে, তাদের চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এটা ভারতের বর্তমানের ঘোষিত অবস্থান। অন্যদিকে বাংলাদেশের ঘোষিত অবস্থান এরকম যে ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে যায়নি, একথা তারা কিন্তু বলছে না। ভারতে কোনো অবৈধ বাংলাদেশি নেই, এটা কিন্তু তারা ঘুণাক্ষরেও বলছে না। এই প্রশ্নটাকে উৎস রেখে তারা বলছে অবৈধভাবে কেউ ভারতে থাকলে তাদের ফেরত পাঠাতে হবে আন্তর্জাতিক নিয়ম মেনে, ও জোর করে পুশব্যাক করা নয়। তো আন্তর্জাতিক নিয়ম মানতে হবে। কি সেই নিয়ম? নিয়মটা হচ্ছে এইসব অনুপ্রবেশকারীদের বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত। বাংলাদেশ সেগুলো পরীক্ষা করবে। তারপর যদি দেখে যে তারা সত্যি বাংলাদেশের লোক, তাদের ফেরত নেবে। আর যদি দেখে যে তারা বাংলাদেশের নয়, তাহলে ফিরিয়ে নিতে অস্বীকার করবে এবং সেই কথাটা তারা জানিয়েও দেবে ভারতকে। ভারত যদি সেটা মেনে নেয় ভালো, না মানলে আরও প্রমাণ দিয়ে তাদের বক্তব্য জানাবে, যাতে তাদের ওখানে ফেরত পাঠানো যায়। এইটা হচ্ছে নিয়ম। তো এই আন্তর্জাতিক নিয়ম মেনে চললে, যেহেতু এটা পদ্ধতি, আর এই পদ্ধতি যদি দুদেশই মেনে চলে, তাহলে তো ঝামেলা কেন হবে? ঝামেলার সম্ভাবনাই নেই। অবশ্য তারপরেও যে ছোটোখাটো কিছু জটিলতা থাকবে না তা নয়, তবে সেগুলো মোট সমস্যার একটা সামান্য ভগ্নাংশ হতে পারে। যেমন ধরা যাক, কেউ 10 বছর আগে কি 5 বছর আগে একজন বাংলাদেশি পুরুষ তার এক বিবি 3 বাচ্চা নিয়ে চোরাপথে ভারতে এসেছে, কিংবা সে একাই এসেছে ধরা যাক। যদি দেখা যায় সে তার এক বিবি 3 বাচ্চা নিয়ে চোরাপথে ভারতে এসে থাকে, তো তার ধর্মে তো একসঙ্গে একাধিক বিবি, 4টে বিবি পর্যন্ত রাখা আইনসম্মত, তাদের পার্সোনাল ল সেই কথা বলছে। তো সে এখানে এসে করলো কি, বাংলাদেশি মানুষটি, সে আরও একটি ভারতীয় মেয়েকে বিয়ে করলো। তার মানে তার 2টো বিবি হলো, তার আইনে, তাদের পার্সোনাল আইনে এটা চলবে। এইবার সেই ভারতীয় বিবির আবার 2-4টে বাচ্চা এখানে হয়ে গেল। প্রশ্ন হচ্ছে, পুশব্যাকের মধ্যে কি ভারতীয় বউ আর তার বাচ্চারা পড়বে? এই প্রশ্নেরও উত্তর আছে এবং আইনগত উত্তরই আছে। তবে সেটা এই প্রতিবেদনে বলার বিষয় নয়। সেটা নিয়ে প্রয়োজনে আর একটা ভিডিও পরে করা যাবে, যেখানে পুশব্যাক বিষয়ে ক্রিটিক্যাল কিছু বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি করব। দর্শকদের পক্ষ থেকে সেরকম কোনো জিজ্ঞাসা থাকলে, যেমন এই একটা প্রবলেমের কথা এক্ষুনি বললাম, সে বাংলাদেশের একটি বউ হয়তো বাংলাদেশে রয়েছে কি আর তাকে নিয়ে এসছে, সেটা বড় প্রশ্ন নয়,
সে এখানে সে আরেকটি বিয়ে করলো, বিয়ে করবার পর তাদের বাচ্চা হলো, এখানে যাকে বিয়ে করলো সে এদেশের মানুষ, তাহলে সেই এদেশি বউকে এবং তাদের বাচ্চাকে কি করা যাবে? এসবগুলো একটা ক্রিটিক্যাল সমস্যার ব্যাপার। তো এইরকম কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন, আমার ইচ্ছা রয়েছে পরে এই ধরনের বিষয় নিয়ে আর একটি এপিসোড আমি করব। যে কথা বলছিলাম, এরকম ক্রিটিক্যাল কেস থাকতেই পারে, তবে তার সংখ্যা কম। সেসব কেস আলাদা করে দেখা যেতেই পারে, কিন্তু জেনারেল কেসগুলো তো জেনারেল নিয়মে মেটানো যায়। ওই আন্তর্জাতিক নিয়ম, ভারত তাদের কাগজপত্র তুলে দেবে বাংলাদেশের হাতে, বাংলাদেশ সেগুলো বিচার করে পজিটিভ কি নেগেটিভ একটা কিছু বলবে, পজিটিভ বললে তাদের ফেরত চলে যাওয়া, নেগেটিভ যদি ভারত বাংলাদেশ রাজি না হয় তখন ভারত আবার আরও প্রমাণ সাপেক্ষে প্রমাণ দেওয়ার চেষ্টা করবে। এটা আলোচনার ব্যাপার। তো এইভাবে তো মেটানো যায় সমস্যা। সমস্যা তাহলে তৈরি হচ্ছে কেন? সমস্যা থেকে যাচ্ছে কেন? থেকে যাচ্ছে এজন্যেই যে বাংলাদেশ সরকার এবং তার সীমান্ত রক্ষীরা খুব ভালোভাবেই জানে যে ভারত যাদের ফেরত পাঠাচ্ছে তাদের মধ্যে দু একটা ভুল ভ্রান্তি থাকতেই পারে, সেটা স্বাভাবিক, কিন্তু সাধারণভাবে ফেরত যাদের পাঠানো হচ্ছে তারা মূলত বাংলাদেশি এবং ভারতে তারা অবৈধভাবে ছিল। সিংহভাগ তাদের চোরাপথে এসেছিল, ভারতে থেকে গিয়েছে এখানে, আর কিছু ভিসা নিয়ে গিয়ে ভারতে এসছে, ভিসা ফুরিয়ে গেছে কিন্তু আর ফিরে যায়নি। বাংলাদেশ সরকার এটা খুব ভালোভাবেই জানে, তাই করছে কি, ভারতের চিঠির জবাব না দিয়ে বছরের পর বছর বসে থাকছে। যখন আইনি পথে ফেরত পাঠানো সম্ভব হয়নি তখন ভারত কি করলো? ভারত পুশব্যাকের পথ ধরল। তবে এটাও যে একতরফা পুশব্যাক করছে তা কিন্তু নয়। ভারতের সাম্প্রতিকতম নির্দেশ সেটা সেই অনুযায়ী কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার, সেটা হলো যাদের ফেরত পাঠানো হবে তাদের কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে বিএসএফের হাতে। বিএসএফ সেগুলো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের হাতে তুলে দিচ্ছে। তারা কাগজপত্র পরীক্ষা করে যদি বলে যে হ্যাঁ এরা বাংলাদেশের লোক, এদেরকে ফেরত দিন, আমরা নিচ্ছি, তখন তাদের নেওয়া হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই বিজিবিও সাথে সাথে সেটা বলছে না, কারণ তাদের সরকার তো আবার টিপে দিয়েছে যে ভারতে মুসলমানদের ওপর অত্যাচার নিয়ে যতই চেঁচানো হোক না কেন, ভারতে মুসলমানদের ওপরে অত্যাচার হচ্ছে না, তারা ভালোভাবেই বেঁচে রয়েছে ভারতের মানুষের মতনই। আর তারা রোহিঙ্গাদের ফেরত নিয়েছিল মিয়ানমার থেকে, কারণ আরাকান সেনারা তাদের ওপরে মুসলমানদের ওপরে রোহিঙ্গা মুসলমানদের ওপরে অত্যাচার করছিল, সেই জন্য তাদেরকে ফেরত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতে তো অত্যাচার হচ্ছে না, ভালোই রয়েছে এখানে মুসলমানরা। যারা এখানে রয়েছে বাংলাদেশি তারাও আর ভারতে যেতে চায় না, তাদের বেশিরভাগ এখন চাপে পড়ে যাওয়ার কথা ভাবছে, তার আগে তো তারা ভাবতই না। আমার বেশ মনে পড়ে বেশ কিছুদিন আগে, বছর দুয়েক আগে, 2-3 বছর আগে একটা ট্রেন ধরে আমি হাওড়া থেকে মুম্বাই আসছি, ট্রেনে আসছি। সেই ট্রেনে সেখানে বাংলাদেশের বেশ কিছু পরিবার, পুরো ট্রেন ভর্তি। তারা নিজেদের মধ্যে, একজনকে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় বাড়ি, বললে আমাদের বাড়ি সাতক্ষীরে। তাই আমি বললাম সাতক্ষীরে বাড়ি, তাহলে আমার বাড়িতে আমাদের গ্রামে আর লোকজন কেউ থাকলো না, সব ইন্ডিয়ায় চলে আসতেছে। এই হচ্ছে কথা। তো এখন তাদেরকে ফেরত চলে যাচ্ছে, তারা তো আর ভারতে প্রেম করতে আসেনি, তাদের নিজেদের বাঁচার স্বার্থে এসছিল। আর এখানে এসেও দেখেছে যে তারা কাজ পাচ্ছে, খাবার পাচ্ছে। তো ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গতকাল এ সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন, ভারত কিন্তু নির্দিষ্ট আইনি পথেই ফেরত পাঠাতে চায় অবৈধদের। কাগজপত্র তারা তুলে দিয়েছে বাংলাদেশের হাতে, কিন্তু বাংলাদেশ জবাব দিচ্ছে না। কি বলছেন আমাদের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জয়সওয়াল, মিস্টার জয়সওয়াল, একটু শুনে নিন। The second question was regarding Bangladesh. Now, in Bangladesh, as I have told you before also, that
all foreign nationals in India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place, and once we refer these cases to the Bangladeshi side for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. We have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible, so that the deportation of people who are illegally staying in India can be taken forward. তো এইবার বন্ধু ভারত তাহলে এই অবস্থায় কি করবে? সুতরাং এরপরে ভারত বাধ্য হয়ে জোর করে পুশব্যাক নীতি নিয়েছে, কিন্তু ভারত সরকারের হস্তক্ষেপ ছাড়াই, অর্থাৎ আমাদের পুলিশ মিলিটারি গিয়ে কাউকে ধরছে না, তার আগেই একটা বড় সংখ্যক বাংলাদেশি থানা, পুলিশ, ডিটেনশন ক্যাম্প, হোল্ডিং সেন্টার এসবের ভয়ে নিজেদের উদ্যোগে দেশে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ও নিচ্ছে। আর তারা যেমন গোপনে চোরাপথে ভারতে ঢুকেছিল, তেমনই গোপনে চোরাপথে আবার ভারত থেকে চলে যাচ্ছে, ভারত সীমান্ত পেরোচ্ছে। কিন্তু বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে তাদের ঘরে ফিরতে দেবে না। সুতরাং বাংলাদেশ কি করছে? তারা সীমান্তে নিজেদের পারে অতিমাত্রায় সজাগ হয়েছে। কয়েকদিন আগে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এই ব্যাপারে, আরও করব, কারণ সমস্যাটা খুব ভয়ঙ্কর। সেখানে বলেছি বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাইক নিয়ে এই সীমান্তবর্তী শহর গ্রামগুলো সেই সমস্ত জায়গায় ঘোষণা করা হচ্ছে যে গ্রামে নতুন লোক দেখলে, যারা ফিরে আসছে তাদের দেখলে যেন তাদেরকে এখানে না ঢুকতে দেয়। সুতরাং কি করছে তারা বিজেপিকে খবর দিচ্ছে, বিজেপি আসছে। বিজেপি এসে তাদের করছে একা যে বিজেপি সজাগ তা নয়, তাদের সঙ্গে যোগ দিয়েছে ওই সীমান্ত এলাকার বাসিন্দারা। তারা রাত জেগে পাহারা দিচ্ছে। নোম্যান্স ল্যান্ডে যারা ধরা পড়ছে তাদের সেখানে ফেলে রাখছে, আর যারা নোম্যান্স ল্যান্ড পেরিয়ে দেশের ভেতরে ঢুকে পড়েছে তাদেরও ধরে বেঁধে ফেরত নিয়ে এসে আবার ফেলছে ওই নোম্যান্স ল্যান্ডে। আমি এটা মিথ্যে কথা বলছি না। একটা ভিডিও দেখুন, আমাদের ইন্ডিয়ার ভিডিও নয়, বাংলাদেশের ভিডিও, বিজিবির নিজের তৈরি ভিডিও, একটু দেখুন। কমান্ডান্ট 93 বিএসএফের সাথে আমাদের স্পট মিটিং ছিল এই গত 25 তারিখ সকালবেলা, যে 10 জনকে এখানে পুশিং করা হয়েছে এর ব্যাপারে। তো তারা বলছে যে এরা বাংলাদেশি নাগরিক, তারা এটা দিতে প্রস্তুত না। আমি তাদেরকে বলেছি যে এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, এটা ইন্টারন্যাশনাল ল না। এটা ইন্টারন্যাশনাল ল হয়ে যদি এক দেশের নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে থাকে তাকে পুলিশের মাধ্যমে ইন্টারন্যাশনাল ল মেনে তাকে হ্যান্ডওভার করা উচিত। এভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না। তারা এটা বাংলাদেশি নাগরিকরা ফেরত নিতে রাজি না। আমরা আমাদের অবস্থান অনড়। আমরা বলেছি যে না, আমরা এভাবে গ্রহণ করবো না, এটা অবশ্যই ইন্টারন্যাশনাল আইন অনুসারে হইতে হবে। তো তারা বলেছে যে তাদের হাইট কোর্টের সাথে কথা বলবে, বাট আমরা এই পজিশনে অনড় যে আমরা অবৈধভাবে যদি আমাদের সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করানো হয়, পুশিং করানো হয়, এটা আমরা এখনও অ্যাকসেপ্ট করবো না এবং ভবিষ্যতেও আমাদের এবারের মধ্যে কোথাও আমরা অ্যাকসেপ্ট করবো না। এদের ব্যাপারে তাদেরকে আমরা বলেছি তাদেরকে এটা নিয়ে যাওয়ার জন্যে। তারা এটা আশা করছি তারা এটা নিয়ে যাবে, বাট আমরা এদেরকে বাংলাদেশ পর্যন্ত প্রবেশ করতে দিব না। এই কথা আমি তাদেরকে বলেছি যে তোমরা তাদেরকে অবৈধভাবে এখানে ফেরত পাঠিয়ে দিয়েছো। এটা বৃষ্টির মধ্যে ছিল, গতকাল বজ্র হয়েছে, এটা ইনহিউম্যানিটেরিয়ান, এটা অমানবিক হয়ে যাচ্ছে। তোমরা মানুষকে এরকম বিপদের মধ্যে ফেলে দিতে পারো না। তাদেরকে আমি এই দাবি আমি উত্থাপন করেছি যে এরা মানুষের তাদের অধিকার আছে। তোমরা একজন মানুষকে ধরে অবৈধভাবে পুশ করে তাকে বিপদের মুখে এবং অমানবিকভাবে তাকে ফেলে রাখতে পারো না। এই কথা আমি তাদেরকে উল্লেখ করেছি। তারা বলেছে, তারা অস্বীকার করেছে যে তারা তাদেরকে এভাবে কাঁটাতারে ব্যবহার করে তাদেরকে ফেরত পাঠায় নাই। কিন্তু এখানে ভিকটিম আছে, এখানে তাদের সাথে কথা বললেও আপনারা বুঝতে পারবেন। এখানে দেখবেন তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করে গত 26 মে তাদেরকে অ্যারেস্ট করে বিভিন্ন সেন্টারে রেখেছে। রাখার পর তাদেরকে গত 5 তারিখ সকালে তাদেরকে পুশিং করেছে। সো তারা এটা অস্বীকার করেছে, বাট আমি তাদেরকে ফোর্সফুলি বলেছি যে না, তোমরা এভাবে ইনহিউম্যান মানুষের অধিকারকে তোমরা এভাবে মানুষকে মৃত্যুর বুকে তোমরা ঠেলে দিতে পারো না, এটা তোমরা হতে পারো না। তার জায়গা আমাদের শক্তির জায়গা। এটা এই
খালি আজ এই সময় না, অতীতেও সদা সর্বদা আমাদের দিনে রাতে বৃষ্টি ঝড়ের মধ্যে এরা আমাদের সব সময় আমাদের সাথে আছে। আমাদের এরা শক্তি জায়গা। আমরা মনে করি এই বাংলাদেশ আমাদের জনগণ, আমরা জনগণের বাহিনী, জনগণ আমাদের সাথে আছে সদা সর্বদা, সবার সময় সর্বপ্রকার সাহায্য সহযোগিতা আমাদের সাথে আছে এবং আমাদের সাহায্য সহযোগিতা করছে। আমি খুবই গ্রেটফুল, জনগণের শুনলেন? অসংখ্য গ্রেটফুল। বর্ডার গার্ড বাংলাদেশের ওই অফিসার যিনি কথা বলছেন ভিডিওতে, একবারও কিন্তু বললেন না যে এই লোকগুলো তাদের দেশের লোক নয়, এরা ভারতের লোক, ভারত জোর করে তাদের নিজেদের দেশের মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে, এ কথা কিন্তু বললেন না তিনি। তিনি বললেন কি, যে এরা তাদের মূল আপত্তি ফেরতের পদ্ধতি নিয়ে, মানে লোক তাদের, এটা তারা কিন্তু মুখে স্বীকার না করলেও মনে মনে স্বীকার করে নিচ্ছে। কিন্তু আপত্তিটা হলো ফেরতের পদ্ধতি নিয়ে, অর্থাৎ আমাদের লোক আমরা নিতে পারি, কিন্তু সেটা এইভাবে জোর করে পাঠাবে, এটা আমরা সহ্য করতে পারবো না, এটা আমরা গ্রহণ করব না, এটা আন্তর্জাতিক আইনসম্মত পদ্ধতি নয়, তাই তারা ফেরত নিতে পারবেন না। পদ্ধতিটা আগেই বলেছি, পদ্ধতি মেনে ভারত চিঠি দিলে চিঠির জবাব দেবে না, বছরের পর বছর ফেলে রাখবে। পদ্ধতি মেনে বিএসএফ বিজিবির হাতে কাগজপত্র তুলে দেবে, তারা তার জবাব দেবে না, আটকে রেখে দেবে। আবার তারা বলবে ভারত নিয়ম কানুন মানছে না। তোমরা কি নিয়ম কানুন মানছো? চিঠি জবাব দিচ্ছ না কেন? আবার দেখুন, আবার কত বড় বড় কথা, অমানবিক ব্যবহার করছে ভারত, ইনহিউম্যান। তাদের পাল্টা প্রশ্ন করা যায়, ভারতের ব্যবহার না হয় বেআইনি, অমানবিক, ইনহিউম্যান, কিন্তু তোমরা তো ভালো করেই জানো ভারত যাদের পুশব্যাক করছে তারা তোমাদের দেশের লোক, বাংলাদেশের নিজের মানুষ। তা নিজের দেশের মানুষের ওপর তোমরা, নিজের দেশের মানুষের ওপর তোমরা অমানবিক হচ্ছ কি করে, হও কি করে? বর্ডার গার্ডস বাংলাদেশের অফিসারটি বলছেন বাংলাদেশ ওদের দায়িত্ব নেবে না। তা দায়িত্ব যদি না নেয় তাহলে একেবারে লিখে নিতে পারেন মহাশয় যে ভারতও ওদের আর ফিরিয়ে নেবে না। ভারত স্পষ্ট বলবে ওরা স্বেচ্ছায় চলে গেছে দেশ ছেড়ে, ভারত ছেড়ে নিজের দেশে স্বেচ্ছায় গেছে, ভারতের কোনো ভূমিকা নেই। সুতরাং ওরা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাঁচলো কি মরলো তাতে ভারতের কিচ্ছু আসে যায় না, কারণ ওরা ভারতের লোক নয়। ওরা যে দেশের লোক তারা বুঝুক ওদের নিয়ে কি করবে, কি হবে। তাহলে বিজিবির অফিসারটি একবার বললেন ওই লোকগুলোকে জিজ্ঞেস করে দেখুন, ওরা বলবে 26শে মে ওদের ধরেছিল ভারতের পুলিশ, ক্যাম্পে রেখেছিল, তারপর রাতের বেলায় তার কাঁটার এপারে ফেলে দিয়েছে। হতেও পারে সেটা, কিন্তু প্রশ্নটা হলো ওই লোকগুলোকে এসব কথা কে জিজ্ঞেস করবে, কে জানতে চাইবে এসব কথা? ভারত কথাই বলবে না আর ওদের সঙ্গে। তোমাদের পাঁঠা তোমরা ঘাড়ে কাটবে না লেজে কাটবে, সিদ্ধান্ত তোমাদের। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, দুই দেশের উচ্চতম রাজনৈতিক নেতৃত্ব যদি এই সমস্যা নিয়ে আলোচনায় না বসেন, যদি সমাধান না করেন, তাহলে কিন্তু এভাবেই চলতে থাকবে। মনে রাখবেন 4000 কিলোমিটারেরও বেশি সীমান্ত ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে। কত জায়গায় পাহারা দেবে বিজিবি? একবার সীমানার ওপারে ফেলে দিতে পারলেই সমস্যা থেকে মুক্তি। বিএসএফ সেটা ক্রমশই আরও যে তেড়ে ফুঁড়ে করবে লিখে নিতে পারে বাংলাদেশ। সুতরাং পালিয়ে না গিয়ে আলোচনায় বসুন, যত তাড়াতাড়ি বসতে পারেন ততই মঙ্গল।
কারণ যত দিন যাবে এখন 10টা জায়গা 12টা জায়গার থেকে পাঠানো হচ্ছে, পুশব্যাক হচ্ছে। এরপরে ডাঙায় জলের সব দিকে পুশব্যাক হবে। নৌকো করে রাত্রে ওপারের চরে নামিয়ে দিয়ে চলে আসবে। কি করবেন? কত জায়গায় পাহারা রাখবেন? সুতরাং সামনে বর্ষা, আর এই নোম্যান্স ল্যান্ডে জলে কাদায়, খোলা আকাশের নিচে ঝড়ে বৃষ্টিতে সাপ খোপের রাজত্বে থাকাটা কি সমস্যা তৈরি করবে সেটা একটু ভেবে দেখুন। বর্ষা আসছে, সমস্যা পাহাড় হয়ে বাংলাদেশের ঘাড়ে চেপে বসবে। বর্ষা শুরু হয়ে গেছে, সুতরাং সাবধান। ধন্যবাদ।